আচ্ছা, ফার্স্ট আজকে যেটা আমাদের কনসিডারেশন একটা ফার্স্ট হচ্ছে ফ্যাক্টরস এফেক্টিং অল্টারনেটর সাইজ। অল্টারনেটরের সাইজের সাথে কি কি ফ্যাক্টর রিলেট করে। প্রথমেই দেখো, আচ্ছা প্রথম দেখা যাচ্ছে কিনা বলো? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, প্রথমে হচ্ছে অল্টারনেটর ইফিসিয়েন্সি ডিপেন্ড করে সাইজের উপরে। যেমন একটা এক্সাম্পল হাইলাইট করা আছে, দেখো 1 কিলোওয়াটের একটা অল্টারনেটর ইফিসিয়েন্সি ধরে নিই যদি 50% হয়, তাহলে 10 মেগাওয়াটের ক্ষেত্রে সেই ইফিসিয়েন্সিটা বেড়ে 90% হয়ে যায়। কেন? এটার সাথে অনেক কারণ আছে, আরো সামনে যে ইয়েগুলো আসছে সেখানে আছে। আর নেক্সট যেটা একটা হচ্ছে রেটিং এর উপরে ডিপেন্ড করে। দেখো ওয়েটটা, 1 কিলোওয়াট অল্টারনেটরের ওয়েট যদি 20 কেজি হয় ধরে নেই আমরা, তাহলে 50 ওয়াট পার কেজি, অর্থাৎ পার কেজি ওয়েটের জন্য 50 ওয়াট আমরা যদি জেনারেট করতে পারি, তাহলে সেক্ষেত্রে আমরা যদি 10 মেগাওয়াটের অল্টারনেটরের কনসিডারেশন নিয়ে আসি, তাহলে সেটা বলছি যে পার কেজিতে 500 ওয়াট প্রডিউস হচ্ছে বা কেজি জেনারেট হচ্ছে। যদিও কেজির সাথে রিলেটেড না, তবে অল্টারনেটর সাইজটা ওয়েটটা কমে আসতেছে যখনই আমরা অল্টারনেটরের সাইজটা বাড়িয়ে দিতেছি। তো এটা যে যেমন দুইটা দেখতেছি আমরা, সুবিধা যে সাইজ বড় হলে এফিসিয়েন্সি বেড়ে যায়, সাইজ বড় হলে মানে সেম রেশিওতে আর ওয়েট বাড়ে না, ওয়েটটা কমে যায়। তো বিপরীত দিক কনসিডার করলে কুলিং প্রবলেম যেটা, সেটা কিন্তু হাই রেটিং এর অল্টারনেটরের ক্ষেত্রে অর্থাৎ কুলিং প্রবলেমটা ক্রিয়েট হয়। যেমন অনেক অল্টারনেটর আছে যেগুলো জাস্ট এয়ার কুল, সার্কুলেটিং এয়ার বা কোল্ড এয়ার অনেকভাবে দেওয়া হয়। যেমন এক্সাম্পল হিসেবে এখানে বলা আছে, দেখো 50 ওয়াট আপ টু 50 মেগাওয়াটের কোন অল্টারনেটরের জন্য সার্কুলেটিং কোল্ড এয়ার, অর্থাৎ কোল্ড এয়ারকে সার্কুলেট করে এটার কুলিং করা হয়। কিন্তু এটা 50 প্লাস যদি হয়ে যায় আপ টু 300 মেগাওয়াট, সেক্ষেত্রে হাইড্রোজেন কুলিং দরকার হয়। অথবা এর চেয়ে আরো বেশি যদি যাই আমরা, 1000 মেগাওয়াট রেঞ্জে যদি হয়, তাহলে হলো ওয়াটার কুলড কন্ডাক্টরস দরকার হয়। অর্থাৎ আস্তে আস্তে টেকনোলজি আপডেট করতে হয়, অর্থাৎ কমপ্লিকেটেড হয়ে যায় সিস্টেমটা যদি অল্টারনেটর সাইজটা বেড়ে যায়। সাইজ যত কম হয় কুলিংটা তত সিম্পল হয়ে যায়, একেবারে স্বাভাবিক বুঝি আমরা এটা। অর্থাৎ সাইজ বেড়ে গেলে তো কারেন্ট বেড়ে যাবে, কারেন্টকে কুল করার জন্য স্পেশাল প্রসিডিউর ইউজ করতে হয়। আর লাস্ট যেটা আছে সেটা হচ্ছে স্পিডের সাথে একটা রিলেশন আছে সাইজের। লো স্পিড অল্টারনেটর গুলো সাধারণত সাইজে বড় হয়, হাই স্পিড অল্টারনেটর গুলো সাইজে একটু কম হয়। এই কথা এটা কিন্তু আমরা ইয়ের ক্ষেত্রেও দেখেছিলাম, স্যালিয়েন্ট নন স্যালিয়েন্ট পোলের ক্ষেত্রে আমরা বলেছিলাম এই ধরনের কথা। যেমন বলা আছে এখানে জাস্ট এক্সাম্পল হিসাবে, লার্জ 200 আরপিএম অল্টারনেটর রেটিং 500 এমবিএ, সেটা আর আমরা পাইতে পারি, অথবা এর চেয়ে স্মলার যদি দরকার হয় হতে পারে। তাহলে মেইনলি হচ্ছে সাইজের সাথে চারটে টপিক রিলেটেড এখানে আমরা দেখছি। একটা হচ্ছে এফিসিয়েন্সি, আর একটা ছিল এটার ওয়েট, আর 2 নম্বর হচ্ছে কুলিং, 3 নম্বর কুলিং সিস্টেম, আর একটা হচ্ছে স্পিড। অ্যাকর্ডিং টু আওয়ার রিকোয়ারমেন্ট আমরা সাইজ নির্ধারণ করতে পারবো, অর্থাৎ এই ফ্যাক্টর গুলো কনসিডার করতে হবে। নেক্সট হচ্ছে আমাদের অল্টারনেটর অন লোড। লোড অবস্থায় অল্টারনেটরের কি অবস্থা বা কি কি ফ্যাক্টরের রিলেট করে এর সঙ্গে। যেমন ইয়ে যে ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজ আমরা বলি, যে জেনারেটেড ভোল্টেজটা প্রডিউস হয় পুরো ভোল্টেজটাই কিন্তু আমরা টার্মিনালে পাই না। এখন যে ইয়ে বলতে আমরা ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজ বলছি, আর ভি5 দেওয়া আছে যেটা, এটা হচ্ছে টার্মিনাল ভোল্টেজ, আউটপুট আমরা হিসেবে যেটা পাই। যেমন আমরা যদি বলি যে আমরা টার্মিনালে 11 কেভি পাই, অথবা পার ফেজে যে ভ্যালুটা আসে ওইটা পাই, তো সেক্ষেত্রে একেবারেই 11 কেভি কিন্তু জেনারেট হচ্ছে না, আরো কিছুটা বেশি জেনারেট হচ্ছে। তাহলে সেই ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজ এবং আউটপুটের টার্মিনাল ভোল্টেজ, এই দুটোর কি রিলেশন আছে? এই দুটোর মানে রিলেশন তো আছেই, অবশ্যই ডিফারেন্সটা কোথায় কোথায় ডিফারেন্সটা হয় সেটা মনে হয় আমাদের একটু জানা দরকার। তার জন্য দেখো, there are a number of factors that cause the difference between E and
টার্মিনাল ভোল্টেজের সাথে জেনারেটেড ভোল্টেজের যে ডিফারেন্সটা সেটা। আচ্ছা, তাহলে প্রথমে যেটা সেটা আছে the distortion of the air gap magnetic field by the current following the stator called armature reaction. আর্মেচার রিঅ্যাকশনটা আমরা মেশিন অনেক খুব ডিটেইলস পড়ানো হয়েছে। আর্মেচার রিঅ্যাকশনের কারণে যে দুইটা প্রবলেম হয়, একটা হচ্ছে ডিম্যাগনেটাইজড হয় আর একটা হচ্ছে ক্রস ম্যাগনেটাইজিং হয়। ডিম্যাগনেটাইজিং এবং ক্রস ম্যাগনেটাইজিং এই দুটোর ক্ষেত্রেই কিন্তু আমরা বলছি ফ্লাক্সটা লস হয়ে যাচ্ছে। এই লসের কারণে আমরা টার্মিনাল ভোল্টেজ কম পাইতেছি। আচ্ছা, 2 নাম্বার যেটা সেলফ ইন্ডাক্টেন্স অফ দা আর্মেচার কয়েল। আমরা জানি কয়েল যেটা এটা নাম্বার অফ টার্ন যত বেশি হয় কয়েলের ইন্ডাক্টেন্স এর ভ্যালু বেশি হয়, সাথে সাথে এর সেলফ ইন্ডাক্টেন্সটাও বেড়ে যায়। সেলফ ইন্ডাক্টেন্স এর সাথে বেড়ে গেলে আমাদের যে লসটা হয়, যেমন আইএক্স এর লস অথবা আইএক্স লস আর কি, রিঅ্যাকটিভ লস যেটাকে আমরা বলি। আর 3 নাম্বার হচ্ছে দ্য রেজিস্ট্যান্স অফ দ্য আর্মেচার কয়েল, আই স্কয়ার আর লস যেটা হয়, এই একটা ভোল্টেজটা ড্রপ হয়ে যায় আইআর, এই ড্রপটা ভোল্টেজটা আমরা টার্মিনাল ভোল্টেজে কম পাই। আর একটা হচ্ছে দ্য ইফেক্ট অফ স্যালিয়েন্ট পোল স্টেটর শেপস, স্যালিয়েন্ট পোল রোটরের শেপের উপর কিন্তু ডিপেন্ড করে, এটা আসলে খুবই কম, তারপরেও এটা অনেক সময় কনসিডার করতে হয়। মেইনলি যে তিনটা 1 2 3 এই তিনটা, একটা হচ্ছে আর্মেচার রিঅ্যাকশন, আর একটা সেলফ ইন্ডাক্টেন্স এবং রেজিস্ট্যান্স, এই তিনটা ফ্যাক্টরের কারণে আমরা টার্মিনালে ভোল্টেজ কম পাই ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজ থেকে। আচ্ছা, তাহলে ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজ থেকে এই তিনটা ড্রপকে যদি আমরা বাদ দিতে পারি তাহলে আমরা টার্মিনাল। আচ্ছা, তার মাঝে মনে আর একটু কথা বলে দেই, এই শোনা যাচ্ছে কথাবার্তা? কেউ রেসপন্স করো লিয়াকত? জি স্যার। আচ্ছা স্যার, ওই তো আগের মতোই তোমরা কিন্তু ওই ই লার্নিং প্ল্যাটফর্মে গিয়ে প্লিজ তোমরা তোমাদের আজকে 3টা পর্যন্ত সময় দিয়েছি, দুপুর 3টা পর্যন্ত, এর ভিতরে যে কেউ যে কোনো সময় অ্যাটেন্ডেন্স অলরেডি 2-1 দিয়েছো আমি দেখলাম। স্যার এই সিস্টেমটা তো বাজে হইছে স্যার, সার্ভারে প্রচুর প্রবলেম দেয়। বোঝা যাচ্ছে না স্যার, সার্ভার প্রচুর প্রবলেম করে। স্যার আমি অনেকগুলো প্রেজেন্ট মিস করছি স্যার। এখন এর উত্তরটা আমি যে কি দিব আমার তো জানা নাই, বলো। স্যার আপনারা কাইন্ডলি একটু কর্তৃপক্ষরে জানান এই ব্যাপারে। হ্যাঁ হ্যাঁ, স্যার শেয়ার এর মাধ্যমে প্রেজেন্ট নিলে ভালো হয়। করো ইয়েতে দিয়ে দাও, শেয়ার যেন তোমাকে এগুলো দিয়ে দিতে পারে। আমরা ইপিএল এর এই প্রবলেম যে ইপিএল এ যে অ্যাটেন্ডেন্স সিস্টেম এইটা থেকে বলেছি, কারণ আমরাই বুঝতে পারি না, তো আমাদের স্টুডেন্টরা যারা গ্রামে আছে তো তাদের তো আরো অ্যাক্সেস কম, তারা কিভাবে ঢুকবে এসব ব্যাপারে কথাবার্তা বলছি। যাই হোক, স্যার যদি এক কাজ করা যায় যে যারা পার্টিসিপেন্ট আছে সবার একটা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশটের রোল নাম্বার গুলো জাস্ট খালি পাঠিয়ে দিল তাহলেই তো হয়। হ্যাঁ, তাহলে ওই আমাদের যে পার্টিসিপেন্টদের আইডি যা ওদের লগইন আইডিটা ওইভাবে দিতে হবে, সবাই রোল নাম্বার দিলে হয়। স্যার পার্টিসিপেন্ট স্ক্রিনশট দিলে হলে স্যার ভালো হয়। হ্যাঁ, ওই পার্টিসিপেন্টের স্ক্রিনশট দিলে ভালো হয় স্যার। স্যার আজকে প্রেজেন্ট দেওয়া যেতে পারবে? আমি একটু দেখি। দেখো সবার কিন্তু তোমাদের, তোমরা যে লগইন করেছো ওখানে আইডি দিয়ে তো লগইন করো না অনেকে, অর্থাৎ আইডি শো করতেছে না, তো সেক্ষেত্রে তো এটা করা যাবে না। সবথেকে ভালো হয় সিআর এর মাধ্যমে স্যার, সিআর এর মাধ্যমে যদি নেন সেটা সেটাই, কারণ স্ক্রিনশট দিয়ে নিলে অনেকে দেখা গেলে অ্যাক্সেস করতে পারলো না, তখন সে বের হয়ে গেল, সেই মোমেন্টে তারে তো পাওয়া গেল না। এজন্য সিআর যদি যারা যারা দিতে পারে নাই তারা সিআর এর সাথে কন্টাক্ট করলো, সিআর আপনার সাথে কন্টাক্ট করলো। আচ্ছা, আজকে তো 82 জন হয়েছে, আমি নজরে রাখতেছি, অথবা আমাদের মেইনলি আমাদের অথরিটি দেখতে চাচ্ছে বা শুনতে চায় যে কতজন আছে, তবে মার্কিং এর যে ব্যাপারটা ওইটা মনে হয় আমরা শিথিল করেছে অথরিটি, তারপরেও আমাদের রাখতে হবে। আমার মনে হয় চেয়ারের সাথে দেখি কিভাবে করা যায়, ওইটা আমরা একটু ভাবে দেখি। তাহলে কয়েকদিন স্যার প্রেজেন্ট দিতে পারেনি, ঢুকতে পারেনি, একটা পর্যন্ত মেয়াদ দিছিল ঢুকতে পারেনি। আজকে যেন 3টা পর্যন্ত দিয়েছি, খুশি?
স্যার আজকে এখনো ঢুকা যাচ্ছে না, পরে যাবে কিনা মানে সন্দেহ আছে দেখা স্যার এখন ঢুকছিলাম আমি, দেওয়া দেওয়া গেছে স্যার, ঢুকা যায় স্যার। স্যার সিএসসি ডিপার্টমেন্টের সাথে কথা বলা যেতে পারে। আচ্ছা, না সিএসসি ডিপার্টমেন্টের হেডরাই তো এগুলো করতে স্যার সিএসসি ডিপার্টমেন্টে আমি যতটুকু জানি ওদের লগইনের সাথে সাথে প্রেজেন্ট হয়ে যায়, মানে যখন কেউ জুম ভিডিও মিটিং এ অ্যাড হবে তখন তার প্রেজেন্টটা হয়ে যায় অটোমেটিক। ওদেরকে দিল না। স্যার আমি সেকেন্ড ইয়ারে একটা ছেলের সাথে কথা বলছিলাম, আমার ফ্রেন্ড সিএসসি ডিপার্টমেন্টে, সে বললো যে ওদের লগইনের সাথে মানে ভিডিওতে মিটিং এ যখন অ্যাড হয় তখন আগে প্রেজেন্ট হয়, আচ্ছা, লগইন হওয়ার সময় প্রেজেন্ট হয়ে যায়। এটা হলে তো খুবই সুন্দর হতো, তাহলে কারো কোনো ঝামেলা নাই, জাস্ট হ্যাঁ, এরকম হলে তো স্যার ভালোই হয়। জি স্যার, আমি এমনটাই শুনছি, মানে যোগাযোগ করা যেতে পারে সিএসসি ডিপার্টমেন্টের হ্যাঁ, সাথে। আজকে দেখি সেকেন্ড ইয়ারে না, আমি টিচারদের সাথে তো সব। হ্যাঁ, থ্যাংক ইউ, দিয়ে দাও। আচ্ছা, আমার মনে হয় ও আচ্ছা, শোনো, কথা যখন বলতেছি স্ক্রিন শেয়ার দেওয়ার আগে আরেকটা কথা বলে নিই। তোমাদের মেশিন 1 এর যে খাতাটা, বুঝছো, মেশিন 1 এর রেজাল্টটা তো একেবারেই বাজে অবস্থা মনে হলো। কেন বলো তো? আমি যেহেতু 2 নিতেছি এই জন্য বলতেছি কথাটা। না স্যার, দুই পার্ট, এক পার্টে ভালো হয়েছে খুব, আর এক পার্টে একটু খারাপ হয়েছে। হ্যাঁ, কথাটা শোনা যাচ্ছে না, আবার একটু বলো প্লিজ। দুইটা পার্ট তো স্যার, এক পার্টে একটু খারাপ হয়েছে এই আর কি। ও এক পার্ট খারাপ হয়েছে, তাহলে আমি মনে হয় ওইটাই দেখেছি। যাও, বি পার্ট। জি স্যার। হ্যাঁ, খারাপ হয়েছে কোন সেকশন? সেকশন এ মেবি, এই মাজার স্যারের পার্টটা। স্যার মোটর আর ট্রান্সফরমার তো বি নাই। এটা খারাপ হওয়ার কি কারণ বলো তো? স্যার যা কোশ্চেন করছে স্যার, কোশ্চেন পড়ায় না এরকম কোশ্চেন করছে নাকি? না স্যার আমাদের কোশ্চেন বুঝতে একটু প্রবলেম ছিল স্যার। স্যার যা প্রশ্ন করে স্যার টাইম কভার করা যায় না। আমি পরশুদিন দেখলাম খাতাগুলো সব, তো আমি আরো স্যারদের সাথে আলাপ করলাম যে আমি যেহেতু মেশিন 2 পড়াই আর মেশিন 1 এর এই অবস্থা, তাই তো আমার কিভাবে পড়ানো উচিত, আমি সেই পরামর্শ নিলাম আর কি। স্যার ইনশাআল্লাহ স্যার আপনার ক্লাসগুলো ভালো হবে স্যার। আর কয়জন ফেল করতে স্যার? না, আমি যেমন তোমাদের ধরো টিডির খাতা দেখলাম, তো টিডিতে তো সবাই ফাটায় ফেলছো। আমার মেশিনে গিয়ে দেখলাম একই ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেম, ইলেকট্রিক্যালের সাবজেক্ট, একেবারে ইনভার্স ব্যাপারটা। ম্যাথ দেখলাম তো ভালোই করছো স্যার টিডির এক পার্ট ভালো হয়েছে স্যার, টিডির এক পার্ট ভালো হয়েছে স্যার। আরে টিডিতে দুই পার্টই ভালো হয়েছে। না স্যার, দুই পার্ট ভালো হয় না স্যার, ওই পার্টটা খুবই বাজে হয়েছে। টিডি রাফিদুল স্যারের পার্ট স্যার খুব বাজে হয়েছে স্যার। আচ্ছা, মার্কস তো বেশি পেয়েছো, বাজে হোক আর ভালো হোক। ভালো হয়। আর ফিজিক্সও দেখলাম ভালো হয়েছে, হ্যাঁ রেজাল্ট দিয়ে দিবে। হ্যাঁ, ফিজিক্স দেখলাম ভালোই হয়েছে তোমাদের, ম্যাথটা এভারেজ ভালোই। স্যার আমাদের রেজাল্ট দিবে। স্যার রেজাল্ট কেমনে দিবে স্যার? একটা পরীক্ষা তো বাকি আছে। ওই একটা বাদ দিয়ে রেজাল্ট হবে। কবে দিবে স্যার? হ্যাঁ, কবে দিতে পারে রেজাল্ট স্যার? রেজাল্ট মোস্ট প্রবাবলি 19 তারিখ দেয় কিনা, অথবা আরো 2-1 দিন দেরিও হতে পারে, দিবে আর কি রেজাল্ট। ওইটা কি অ্যাডিশন আকারে পরের সেমিস্টারে যোগ হবে? হ্যাঁ হ্যাঁ, এটা আছে টেম্পোরারি একটা রেজাল্ট শিট তৈরি হবে তোমাদের ওই যে ইয়ে দেওয়ার জন্য, কি বলে, স্টাইপেন্ড দেওয়ার জন্য। এই করোনা কালে তোমাদের টাকা পয়সা দরকার, এজন্য স্টাইপেন্ড দিবে অথরিটি। স্যার নেট বিলটা চাই স্যার। 500 টাকার কি করলেন আপনারা? নেট বিল চাই স্যার, নেট বিল। বুঝি নাই স্যার বলছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, না ওইটা তোমরা আবেদন করছে, ওটা রেজাল্ট আমি জাস্ট জানি না, মনে হয় বা আসছে কিনা রেজাল্ট, কিছু একটা তো হবে।
আচ্ছা আমার মনে হয় সময় বেশি হয়ে যাচ্ছে, আমাদের আসল কাজ না সেরে গল্প করা স্যার ঈদের পর ক্লাস হওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ হ্যাঁ ঈদের পরে শুরু হবে ক্লাস ফুল সুইং, 5টা মানে সাবজেক্ট। অনলাইন ক্লাস না, এমনিতে মনে করেন ও ভার্সিটি? ওইটা তো গভর্নমেন্টের ডিসিশন, ওইটা তো কোনো ডুয়েটের কোনো ইন্টারনাল ডিসিশন সম্ভব না ওটা। আচ্ছা আমরা মনে হয় আবার ফিরে আসি তাহলে। যেটা বলছিলাম যে ইন্টারনাল যে ভোল্টেজটা জেনারেট হয় এটা কিছু ভোল্টেজ ড্রপ হয়ে তারপরে আমরা টার্মিনালে ভোল্টেজটা পাই, সেটা ভি দ্বারা আমরা ডিনোট করেছি। যে ড্রপ যে হচ্ছে তার 3টা কারণ মেজর আমরা এখানে বলছি, 4 নাম্বার কারণটাও আছে কিন্তু খুবই এটা ইগনোরেবল একটা অ্যামাউন্ট হয়। তাহলে এই যে একটা হচ্ছে আর্মেচার রিঅ্যাকশনের ড্রপ আর একটা হচ্ছে সেলফ ইন্ডাক্টেন্সের ড্রপ, এই দুইটা ড্রপ। এখন আর্মেচার রিঅ্যাকশনের ড্রপটা আমরা এটা আসলে কি বলে ফিজিক্যালি এটা মেজার করা সম্ভব হয় না, অথবা ফিজিক্যালি এটা কেউ দেখতে চাইলে দেখানো সম্ভব না মেজার করে যে এটা কত ভোল্ট হচ্ছে। তো সেই জন্য এটাকে রিপ্রেজেন্ট করা হয় একটা ফিকটিটিয়াস রিঅ্যাকট্যান্স দ্বারা XA। এই রিঅ্যাকট্যান্স দ্বারা একটা এটা রিপ্রেজেন্ট করা হয়, যেমন আমরা তোরা টিডিতে প্রিভিয়াস সেমিস্টারে পড়ছো, ওইখানে একটা ফিকটিটিয়াস রেজিস্ট্যান্স কনসিডার করা হয়। তো এখানে সেরকম একটা রিঅ্যাকট্যান্স এক্স্যাক্টলি আসলে এই রিঅ্যাকট্যান্সটা হচ্ছে আর্মেচার রিঅ্যাকশনের কারণে যে ড্রপ হয় IXA, এইটাকে রিপ্রেজেন্ট করা হয়। এখন এই IXA অর্থাৎ আর্মেচার রিঅ্যাকশনের ড্রপ এবং লিকেজ রিঅ্যাকট্যান্সের ড্রপ অর্থাৎ সেলফ ইন্ডাক্টেন্সের ড্রপ, এই দুইটাকে একসঙ্গে লিকেজ রিঅ্যাকট্যান্স ড্রপ বলা হয়। সেটা এই দুটো রিঅ্যাকট্যান্সকে একসঙ্গে সিনক্রোনাস রিঅ্যাকট্যান্স অথবা লিকেজ রিঅ্যাকট্যান্স হিসেবে কনসিডার করা হয়। অর্থাৎ XS যেটা আমরা বলছি সিনক্রোনাস রিঅ্যাকট্যান্স হচ্ছে সেলফ ইন্ডাক্টেন্সের রিঅ্যাকট্যান্স প্লাস আর্মেচার রিঅ্যাকশনের যে কারণে যে ইন্ডাক্টেন্সটা আমরা কনসিডার করছি সেটা। বা ফিকটিটিয়াস বলার কারণ হচ্ছে এটা ফিজিক্যালি এক্সিস্টেন্স বোঝা যায় না, কিন্তু এটার ইফেক্টটা আমরা অর্থাৎ এটা রিজাল্টেন্টটা আমরা পেয়ে যাই। তাহলে এগুলোকে রিপ্রেজেন্ট করা যাবে কি করে? এই যে আমরা যদি ভেক্টরিক্যালি এটাকে কি বলে রিপ্রেজেন্ট করতে চাই যে ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজ এবং টার্মিনাল ভোল্টেজ, এই দুটোর ভেক্টরিক্যাল রিপ্রেজেন্টেশনটা যদি আমরা দেখতে চাই তাহলে সেটা কেমন হবে, তার জন্য এই পয়েন্টগুলো আমাদের দরকার ছিল। স্যার এক্স এর ওখানে এক্সট্রা মার্ক কেন স্যার? আবার বলো। এক্স এ ওখানে এক্সট্রা মার্ক কেন স্যার? ওই যে ফিকটিটিয়াস রিঅ্যাকট্যান্স বোঝানোর জন্য এটা স্পেশাল। আচ্ছা ভেক্টর অল্টারনেটরের ভেক্টর ডায়াগ্রাম যদি আমরা দেখতে চাই, মেইনলি আমরা এখানে নো লোড ভোল্টেজ সাথে টার্মিনাল ভোল্টেজের রিলেশনটা এটাই হচ্ছে ভেক্টর ডায়াগ্রামে রিপ্রেজেন্ট করে। তাহলে দেখো এখানে আমরা প্রথমে রেজিস্টিভ লোডের জন্য ইউনিটি পাওয়ার ফ্যাক্টরে একবারে নিচ থেকে আমরা শুরু করি। এখানে দেখো ভোল্টেজ এবং কারেন্ট দুইটা ইন ফেজে আছে, যেহেতু এটা রেজিস্টিভ লোড ধরে নিয়েছি আমরা। আর তার সঙ্গে IR এর ড্রপ, এখানে আমরা যেমন বলেছিলাম রেজিস্ট্যান্সের জন্য একটা ড্রপ আছে, সেই ড্রপটা এটা ইন ফেজে আছে। তাহলে এর সঙ্গে IXS যেটা এটা অবশ্যই 90 ডিগ্রিতে থাকবে, এটা আমরা সবাই বুঝি। তো 90 ডিগ্রিতে এটা আছে, তাহলে IXL এবং IXA এই দুটো যে রেজাল্টটা সেটা আছে IXS, এটা 90 ডিগ্রিতে থাকবে। আর এটাই হচ্ছে টোটাল ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজ অথবা নো লোড ইএমএফ অফ অল্টারনেটর। তাহলে এটা ছিল রেজিস্টিভ লোডের জন্য অল্টারনেটরে ভেক্টর ডায়াগ্রাম। কোথাও যদি আমাদের দরকার হয় ভেক্টর ডায়াগ্রাম, তো এই ভেক্টর ডায়াগ্রাম থেকে কিন্তু আমরা কোথাও মনে করো কোনো ডেটা দেওয়া নাই, কিন্তু একটা ভেক্টর ডায়াগ্রাম দেওয়া আছে, এই ডায়াগ্রাম থেকেও কিন্তু আমরা রিলেশনটা বের করতে পারি, অথবা আমরা এই ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেম অনেক করেছি, এগুলো আমরা করতে পারবো। তাহলে একটা রেজিস্টিভ লোড, এখন যদি সেই লোডটা ইন্ডাকটিভ লোড যদি হয় সেক্ষেত্রে দেখো ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে টার্মিনাল ভোল্টেজ থেকে, যেহেতু টার্মিনাল ভোল্টেজে টার্মিনালে একটা ইন্ডাকটিভ লোড লাগানো আছে, এই জন্য কারেন্টটা ল্যাগিং এ আছে, ভোল্টেজ থেকে কারেন্টটা ল্যাগিং এ আছে। তাহলে ভোল্টেজের সাথে যোগ হয়ে যাবে, টার্মিনাল ভোল্টেজের সাথে যোগ হবে IR এর রেজিস্টিভ লোডটা, এটা কারেন্টের সাথে ইন ফেজে থাকবে।
আর আইআর এর সঙ্গে যে ইন্ডাকটিভ যে ড্রপটা আছে এই ড্রপটা 90 ডিগ্রিতে থাকবে, 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি দেওয়া আছে, টোটালটাই হচ্ছে E0। বোঝা যাচ্ছে না? ইন্ডাকটিভ লোডে ভেক্টর ডায়াগ্রাম স্যার এখানে যেহেতু ফিগার দিয়ে আমরা আসলে আমরা ক্লাস করে আমাদের বুঝে নিতে হবে যে ভোল্টেজ তো ভোল্টেজটা ইনফিনিটি ভোল্টেজ লিডিং লোড হলে ধরে নিয়েছি যে টার্মিনালে একটা লিডিং লোড লাগানো আছে, তাহলে ভোল্টেজ থেকে কারেন্টটা লিড করবে, কারেন্টটা সামনে দেওয়া আছে, তাহলে কারেন্টের সঙ্গে আইআর এটা ইনফিনিটি থাকবে ভোল্টেজের থেকে, তাহলে সেটা লিডিং এ চলে গেল, এর সঙ্গে 90 ডিগ্রিতে আইএক্সএস এর ড্রপটা যোগ দিলে আগের মতো প্রসিডিউর। তাহলে এটা হচ্ছে লিডিং লোডের ক্ষেত্রে ভেক্টর ডায়াগ্রাম। নরমালি অনেক সময় আমাদের চাকরির পরীক্ষাতেও দেখা যায় যে অল্টারনেটরে ভেক্টর ডায়াগ্রাম ড্র করো, তো সেক্ষেত্রে যে কোনো একটা ড্র করে দিলেই হবে। আর লোড যদি বলা থাকে কোন লোড কনসিডার করা হয় সেক্ষেত্রে তো স্পেসিফিক। স্যার লিডিং এর ব্যাকটা একটু বোঝাই দেন স্যার, কোনটার পর কোনটা হইছে বুঝি নাই। হ্যাঁ বোঝো নাই কি বলো? স্যার লিডিং এর ব্যাকটা ডায়াগ্রামটা বুঝি নাই, মানে কোনটার পর কোনটা আঁকা হইছে ওটা বুঝতেছি না স্যার। আচ্ছা প্রথমে দেখো ভোল্টেজ আর কারেন্ট অর্থাৎ আই এবং ভি এই দুটো রিলেশনটা আগে ঠিক আছে কিনা, ভিটা থেকে আইটা লিডিং এ আছে লিডিং কারেন্ট লিডিং লোডের কারণে, এবং এই যে আইআর এটা কিন্তু সবসময় আই এর সঙ্গে ইন ফেজে থাকবে অর্থাৎ একই ফেজে থাকবে, তাহলে এটা ভি থেকে ভি এর সঙ্গে এটা ভেক্টরিক্যালি যোগ হবে, কিন্তু আই এর সঙ্গে এটা ইন ফেজে থাকবে, এই জন্য আইআর এটা একটু সামনের দিকে আছে, এবং আইআর এর সঙ্গে আইএক্সএলটা সবসময় 90 ডিগ্রিতে থাকবে। 90 ডিগ্রি করা আছে, E0 হয়েছে। স্টেপ বাই স্টেপ ড্র করতে হবে, অর্থাৎ ইকুয়েশনটা হচ্ছে E0 ইকুয়াল টু V প্লাস IRA প্লাস J অফ IXL বা IXS, সরি ইকুয়েশনটা হচ্ছে এটা, অর্থাৎ E0 ইকুয়াল টু V প্লাস IRA প্লাস J অফ IXS। একবারে খুব সিম্পলি যদি আমরা এটা বলি V প্লাস IRA প্লাস J অফ IXS, এই ইকুয়েশনটাকে যদি আমরা ড্র করি তাহলে এই ভেক্টর ডায়াগ্রামটা পাওয়া যাবে লিডিং লোডের ক্ষেত্রে। প্র্যাকটিস করতে হবে, যেমন তোমরা যখন ক্লাসে যখন হোয়াইট বোর্ডে লেখা হয় তখন নিজেদের ড্র করতে হয়, ওই ড্র করার সময় কিন্তু অনেকটা বোঝাশোনা হয়ে যায়, সেই সুযোগটা কিন্তু এইখানে নাই। অর্থাৎ এটা কিন্তু তোমাদেরকে যেমন এখন দেখতেছো বাসায় প্র্যাকটিস করতে হবে। স্যার আইআর এর পর কি আইএক্স থাকবে না ডাইরেক্ট স্যার? বুঝা যায়নি? মানে আইআর এর পর আইএক্স থাকবে, এরপর এটাকে দুই ভাগ করবার কি, ও আইএক্সএল এবং আইএক্স দুই ভাগ না তখন? আমি আসলে আমার পিসিতে কোনো প্রবলেম মানে নয়েজ আসতেছে অনেক মনে হচ্ছে। স্যার বলতেছে যে ওই আইআর বরাবর তো আইএক্স হবে না 90 ডিগ্রিতে, হ্যাঁ মানে ওই আইএক্স এর দুই ভাগ হইছে না, ওখানে আইএক্সএল এবং আইএক্স। বুঝতে পারলাম না ভাই। আইআর এর সঙ্গে 90 ডিগ্রিতে আইএক্সএস হবে, সে 90 ডিগ্রিতেই তো আছে। ও আইএক্সএল এবং আইএক্স ওগুলো কি ওই এর ভিতরে? হ্যাঁ হ্যাঁ একই, যে কোনো একটা দিলেই হবে। এর আগে কিন্তু আমরা দেখিয়েছি আইএ এক্সএল প্লাস এক্স এই দুটো মিলে হচ্ছে এক্সএস, সিনক্রোনাস রিঅ্যাকট্যান্স বলতেছি আমরা। যে কোনো একটা দিলেও হবে, দুইটা দিলেও হবে। স্যার বুঝছি এখন। ওকে থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিট। তাহলে দেখো আমরা ইকুইভ্যালেন্ট সার্কিটে অর্থাৎ ভেক্টর ডায়াগ্রাম অথবা এর আগে আমরা যেটা বললাম যে ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজের সাথে টার্মিনাল ভোল্টেজের কি রিলেশন আছে, সেটা আমরা ওখানে দেখলাম যে মেইনলি একটা হচ্ছে রেজিস্ট্যান্স আর একটা হচ্ছে
সিনক্রোনাস রিঅ্যাক্ট্যান্স, এই দুইটা ড্রপ হচ্ছে মানে ডিফার করতেছে ইন্টারনাল জেনারেল ভোল্টেজের সঙ্গে টার্মিনাল ভোল্টেজকে, সেটাই এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে মেইনলি। আমরা রাইট সাইডে সার্কিটের কথা বলছি, 3 ফেজের জন্য 3টা এখানে দেখানো আছে, বা অথবা যে কোনো একটা দেখালেও সমস্যা নাই। তাহলে জাস্ট 3 ফেজের জন্য দেখো, প্রথমে ফেজ 1 এর জন্য জেএক্সএস আর এ এই সব জায়গায় এটা থাকবে এবং IA1, তাহলে জাস্ট 3টা একই রকমের 3 ফেজের জন্য 3টা। তাহলে এটা কোথা থেকে আসছে সেটা কিন্তু আমরা বলে আসলাম যে ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজ ইএ, এটার সাথে টার্মিনাল ভোল্টেজের রিলেশন হচ্ছে এই দুইটা ড্রপ, অর্থাৎ ইএ ইকুয়াল টু ভি প্লাস IRA প্লাস জে অফ এক্সএস। আর আমরা রাইট সাইডে আমরা এর আগের ক্লাসে যেমন পড়েছি যে এক্সাইটেশন দরকার হয়, সেই এক্সাইটের জন্য ফিল্ডের যেটা ফিল্ডের সার্কিটটা এখানে দেখানো আছে। তাহলে যে ফিল্ড কারেন্ট হচ্ছে IF, যে ভোল্টেজ দ্বারা আমরা ডিসি ভোল্টেজটা দিয়ে আমরা এক্সাইটেশন দেব VF, আর RF LF হচ্ছে আমাদের ফিল্ডের যে, আর ফিল্ড কারেন্টকে কন্ট্রোল করার জন্য দেখো এই আর অ্যাডজাস্ট লেখা আছে, এই ফিল্ড কারেন্টটাকে কন্ট্রোল করার জন্য, ফিল্ড এক্সাইটেশন কন্ট্রোল করার জন্য প্রসিডিউর আছে, তার ভিতরে একটা হচ্ছে ফিল্ড কারেন্টকে কন্ট্রোল। আর ফিল্ড কারেন্ট কন্ট্রোল অথবা কি বলে ফিল্ডে যে রেজিস্ট্যান্স আছে এই রেজিস্ট্যান্সকে কন্ট্রোল করে। তোমার ল্যাবে কিন্তু তোমরা এর আগেও করেছো মনে হয় ডিসি জেনারেটরের ক্ষেত্রে, সেখানেও ফিল্ড কারেন্টকে কন্ট্রোল করা হয়েছে, একটা ভেরিয়েবল রেজিস্টার লাগানো হয়েছিল। শুধু দিয়ে দাও তাও হবে, সেখানে ওই যে 1 2 3 ডিনোট করার দরকার নাই। ইএ IA ভি অন বা ভি ফেজ এইভাবে রিপ্রেজেন্ট করলে হবে, আর 3টা আলাদা আলাদা দিলেও হবে। স্যার এগুলো কি ফেজ ভোল্টেজ সবগুলো? হ্যাঁ, এগুলো কি ফেজ ভোল্টেজ নাকি লাইন ভোল্টেজ? IA1 ফেজ ভোল্টেজ V51 V52 V5। যে পাওয়ারটা ডেভেলপ হবে এটা পি কনভার্টার, অর্থাৎ মেকানিক্যাল থেকে ইলেকট্রিক্যালে কি পরিমাণ পাওয়ার কনভার্ট হলো, অর্থাৎ আমরা অনেক ক্ষেত্রে বলি ডেভেলপড পাওয়ার, কি পরিমাণ পাওয়ার ডেভেলপ হলো, অর্থাৎ মেকানিক্যাল পাওয়ার থেকে ইলেকট্রিক্যালি কি পরিমাণ পাওয়ার কনভার্ট হয়েছে সেটা হচ্ছে পি কন দেওয়া আছে। তো যখন এটা ইলেকট্রিক্যাল পাওয়ারে কনভার্ট হয়ে গেল
তখন ইলেকট্রিক্যালে মেইনলি যে লসটা আছে সেটা হচ্ছে কপার লস বা স্কোয়ার আর লস, এই লসটা কনসিডার করা হবে, এরপরে আউটপুটের পাওয়ারটা পাওয়া যাবে। অর্থাৎ মেকানিক্যালে যেই পরিমাণ পাওয়ার আমরা ইনপুট দিতেছি, এক্স্যাক্টলি আউটপুটে ইলেকট্রিক্যালে সেই পরিমাণ পাওয়ার পাইতেছি না, কিছু পাওয়ার লস হয়ে যাচ্ছে। লসের ফ্যাক্টর গুলো আমরা দেখছি, স্ট্রে লস, ফ্রিকশন উইন্ডেজ লস, কোর লসেস, আর হচ্ছে কপার লস। এই লস গুলো বাদ দেওয়ার পরে যে পাওয়ারটা পাওয়া যায় সেটাই হচ্ছে আমাদের ইলেকট্রিক্যালে আউটপুট পাওয়ার হিসেবে পাওয়া যায় √3 VTIL cos থিটা যেটা বলছি, অর্থাৎ আউটপুটে যে পাওয়ারটা আমরা পাই। লস গুলো কনসিডার করতে হবে। এটা পাওয়ার স্টেজটা আমরা খুবই সহজে বুঝে ফেললাম। মেকানিক্যাল পাওয়ার থেকে ইলেকট্রিক্যালে পাওয়ারে আউটপুট পাওয়ার জন্য কি কি লস কনসিডার করতে হবে। যেমন মোটর, এটা জেনারেটর, মোটরের ক্ষেত্রে যেমন আমরা প্রথমেই বলি তাহলে ইলেকট্রিক্যাল পাওয়ার ইনপুট হবে, এরপরে কপার লস হবে, তারপর মেকানিক্যাল পাওয়ার ডেভেলপ হবে, এরপরে উইন্ডোজ ফ্রিকশন লস হবে, এরপরে আউটপুটে মেকানিক্যাল পাওয়া যাবে। জাস্ট উল্টাটা হয় মোটরের ক্ষেত্রে, জেনারেটরের ক্ষেত্রে। তাহলে সিঙ্ক্রোনাস জেনারেটরের ক্ষেত্রে আমরা মেকানিক্যাল পাওয়ার ইনপুট দিতেছি, আউটপুট হিসেবে ইলেকট্রিক্যাল পাওয়ার পাচ্ছি, মাঝখানে এই ড্রপ গুলো হচ্ছে, সেটা কনসিডার করতে হবে। তাহলে ইনপুট মেকানিক্যাল পাওয়ার, এটাকে শ্যাফট পাওয়ার বলছি, অর্থাৎ জেনারেটর শ্যাফট এটা অ্যাপ্লাই হচ্ছে, এটা আছে, এটা ইকুয়েশনটা আমরা দেখেছি। তাহলে এই হিসাবে আমরা লিখতে পারি। তাহলে কনভার্ট, এখন এই পাওয়ার থেকে, যে মেকানিক্যাল পাওয়ার থেকে ইলেকট্রিক্যাল পাওয়ারে যে কনভার্ট হচ্ছে, সেইটার ইকুয়েশনটা আমরা দেখে নিয়েছি। তাও IND ইনডিউসড হিসেবে দেওয়া হয়েছে এটা, আর তো ওমেগা আছে। তাহলে এই ইকুয়েশনটাকে আমরা আবার ইলেকট্রিক্যালি কনভার্ট করছি, যেহেতু এটা ইলেকট্রিক্যালি কনভার্ট হয়েই গেছে, এজন্য 3EAIA cos ডেল্টা। তাহলে এটা হচ্ছে, আমরা এর আগে যেমন বললাম, এটা হচ্ছে ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজ, ইন্টারনালি এই ভোল্টেজটা জেনারেট হচ্ছে। আচ্ছা, তাহলে ডেল্টা অ্যাঙ্গেলটা হচ্ছে এবং IA এর মাঝে, আমরা নেক্সট ফিগার দেখাবো, সেখানে আরো ক্লিয়ার করা যাবে। The difference between the input power to the generator and the power converted in the generator represents the mechanical core and steel losses, সেটা আমরা এর আগে দেখেছি। অর্থাৎ মেকানিক্যাল পাওয়ার থেকে ইলেকট্রিক্যাল পাওয়ার কনভার্ট হওয়ার জন্য তিন ধরনের লস হয়, স্ট্রে লস, কোর লস এবং উইন্ডেজ ফ্রিকশন লস। তাহলে এটা হচ্ছে ইলেকট্রিক্যাল পাওয়ার ডেভেলপ হলো, ইলেকট্রিক্যাল পাওয়ার যে ডেভেলপ হলো, এটাকে আবার রিয়েল যে আউটপুট পাওয়ার হিসেবে পাই, অর্থাৎ কপার লসটা যদি আমরা বাদ দিই, তাহলে যে পাওয়ার আউটপুটটা পাওয়া যায় সেটা হচ্ছে √3 VTIL cos থিটা। VT দ্বারা এখানে টার্মিনাল ভোল্টেজ বোঝানো হয়েছে, আর লোড কারেন্ট তার সঙ্গে cos থিটা। তাহলে দুইটা অ্যাঙ্গেল, একটা হচ্ছে এখানে ডেল্টা যেটা অ্যাঙ্গেল, সেটা হচ্ছে তোমার এবং I এর মাঝখানে অ্যাঙ্গেলটা। আচ্ছা, তাহলে ওটা আমরা দেখেছি হচ্ছে 3 ফেজ পাওয়ারের একটা জেনারেল ইকুয়েশন যদি আমরা লিখি, আউটপুট পাওয়ার ইকুয়েশনটা, লাস্ট যে ইকুয়েশনটা এটা হতে পারে। আর আমরা যদি আবার ফেজ, প্রত্যেক ফেজের জন্য বলি, সেক্ষেত্রে হতে পারে ফেজ ভোল্টেজটা দিয়ে হয়ে যাবে। আচ্ছা, ফেজ কোয়ান্টিটি যদি আমরা কনসিডার করতে চাই, √3 দিয়ে গুণ করে সেটা 3 হয়ে গেছে। আর রিঅ্যাক্টিভ পাওয়ারের ক্ষেত্রে আমরা সেই দুটো আমরা খুবই সিম্পলি দিতে পারি, 3 3 sin থিটা। যদি আর্মেচার রেজিস্ট্যান্সটা নেগলেক্ট করা হয়, কেন নেগলেক্ট? আচ্ছা, আমরা আবার এই লাস্ট ইকুয়েশনে চলে আসছি। তাহলে পি আউটের এই যে ইকুয়েশনটা আছে, প্র্যাকটিক্যালি যেটা দেখা যায় সেটা হচ্ছে, ফিগারটা কি দেওয়া হয়নি, আল্লাহ। আর প্র্যাকটিক্যালি যেটা দেখা যায় সেটা হচ্ছে যে রেজিস্ট্যান্সের ভ্যালুটা রিঅ্যাকট্যান্সের ভ্যালু থেকে অনেক কম। রেজিস্ট্যান্সের ভ্যালুটা রিঅ্যাকট্যান্সের ভ্যালু থেকে অনেক কম, অর্থাৎ এত কম যে এটাকে ইগনোর করা যায়, অথবা খুব একটা বেশি ডিফারেন্স হয় না। এইসব ক্ষেত্রে অনেক সময় সিম্পলিফাই করার জন্য রেজিস্ট্যান্সকে ইগনোর করা হয়। আর রেজিস্ট্যান্সকে যদি ইগনোর করা হয়, তাহলে এই একটা রিলেশন পাওয়া যায়। আচ্ছা, বই খোলা আছে, আমি একটু এখনই নিয়ে আসছি প্লিজ।
একটা ফিগার মিসিং আছে, প্লিজ এক মিনিটই আমি এখনই নিয়ে আসতেছি। এই যে। আচ্ছা ফিগারটা মিসিং ছিল, সরি। আচ্ছা দেখো এই ফিগারটা একটু খেয়াল করি আমরা। ফিগারটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। আর একটু সুন্দর করে দেই, এবার আর সুন্দর দেখা যাচ্ছে। কারণ আমরা বললাম যে এক্স এর যেটা সিনক্রোনাস রিঅ্যাকট্যান্সটা আমি বলছি রেজিস্ট্যান্স থেকে এটা অনেক কম হয় ভ্যালুটা। আর সেই কম ভ্যালুটাকে ক্লাস কিন্তু চলতেছে। হ্যাঁ এই যে হাঁটতেছি আর শুনতেছি। ভালো লাগছে। বলতে আসছে না? জিজ্ঞেস করলে বলতে হবে, জিজ্ঞেস করবে না। কথা বলিও না, মিউট করে দাও সবাই। তোমরা কথা বলিও না, শোনো। যদি আমরা সিনক্রোনাস রিঅ্যাকট্যান্সটাকে নেগলেক্ট করি, সরি রেজিস্ট্যান্সটাকে যদি নেগলেক্ট করি, শুধু সিনক্রোনাস রিঅ্যাকট্যান্স থাকে, তাহলে ফিগারে এটাকে ড্র করা যায়। এই ফিগারটা, এই ফিগারে দেখো বিসি সেগমেন্ট যেটা আছে, বিসি অর্থাৎ লম্ব উপাংশ যেটা আছে, এটাকে আমরা দুই ভাবে লিখতে পারি। একটা আছে ইএ সাইন ডেল্টা। মিজানুর রহমান প্রফেসর। এই কে কথা বলে? হ্যাঁ কি বলছি? লিয়াকত আছে? আচ্ছা দেখো এই যে ফিগারটা আমি বলছি বিসি সেগমেন্ট যেটা আছে লম্ব উপাংশ, এটাকে দুই ভাবে লেখা যায়। একটা আছে ইএ সাইন ডেল্টা, খুবই সিম্পলি লেখা যায় লম্ব ইকুয়াল টু ভূমিবাহী অতিভুজ, সেটা দিয়ে আমরা অর্থাৎ সাইন থিটা ইকুয়াল টু ভূমিবাহী অতিভুজ, সরি লম্ববাহী অতিভুজ, এটা দিয়ে আমরা কি বলে বিসি ইকুয়াল টু লেখা যায় ইএ সাইন ডেল্টা। আবার এইটাকে আমরা যদি এই এ বি সি এই ত্রিভুজটা কনসিডার করি, এ বি সি, এটা দিয়েও আমরা দেখো এক্স এস আই এ কস থিটা এটাও লিখতে পারি। বিসিটাকে এক্স এস আই এ সাইন থিটা। থিটা দেখো এখানে থিটা যেটা আছে, এই যে এবিসি যে ত্রিভুজটা আছে, এখানেও থিটার ভ্যালুটা একই হবে। তাহলে স্যার একটু ইন্ডিকেটর ইউজ করেন স্যার। হ্যাঁ স্যার একটু ইন্ডিকেটর ইউজ করে দেন। হ্যাঁ তাহলে এটা কি বুঝা যাচ্ছে না স্যার? এটা কিন্তু খুব বুঝে নিতে হবে যে ই এ সাইন ডেল্টা এবং এক্স এস আই এ কস থিটা এই দুটো একই, অর্থাৎ বিসির ভ্যালু বিসি ইকুয়াল টু ই এ সাইন ডেল্টা অথবা বিসি ইকুয়াল টু এক্স এস আই এ কস থিটা, এই দুটো ইকুয়েশন একই বিসির ভ্যালু। তাহলে যদি এটা হয়, যদি এটা আমরা বুঝতেই পারি, তাহলে কোথায় ছিল আমাদের আচ্ছা এই লাস্ট যে লাইনটা আছে দেখো এখানে আই এ cos থিটা ইকুয়াল টু ই এ sin ডেল্টা বাই এক্স এস, এই ইকুয়েশনটা লেখা যায়। এই ইকুয়েশনটা বোঝার জন্য কিন্তু আমরা এই যে ফিগারটা দেখিয়েছি। এই যে স্লাইডে স্যার ফিগারটা বুঝি নাই স্যার, ফিগারটা একটু দেখালে ভালো হতো স্যার। আমি আবার দেখাবো। বলছি এই স্লাইডের লাস্ট যে ইকুয়েশনটা আই এ cos থিটা ইকুয়াল টু ই এ sin ডেল্টা বাই এক্স এস, এইটা আসছে ওই ফিগার থেকে। ওই ফিগারের আগে কিন্তু আমরা একটা ধরে নিয়েছি, সেটা হচ্ছে আর এটা নেগলেক্ট করা হচ্ছে। তাহলে ফিগারটা এই যে এখানে দেখো বিসির ভ্যালুটা ই এ sin ডেল্টা অথবা বিসি ইকুয়াল টু এক্স এস আই এ cos থিটা, দুটাই লেখা যায়, অর্থাৎ দুটো সমান। স্যার হ্যাঁ বলো। এখানে তো স্যার রেজিস্ট্যান্সের মান নেগলেক্ট করা হয়নি, এখানে তো স্যার রেজিস্ট্যান্সের মান ধরেই ভেক্টরটা আঁকানো হয়েছে, নইলে তো এক্স এ আই এ cos থিটা তো আসতোই না। কোনটা? আমি যদি রেজিস্ট্যান্স এখানে ইগনোর করতাম তাহলে তো ভূমিটা থাকতোই না, তখন শুধু লম্ব থাকতো, তখন তো স্যার cos থিটা তো আসতোই না। ওইটা তো আমাদের দরকার নাই। দেখো আমরা তো ইকুয়েশনে পৌঁছাবো, এই জন্য ডটেড লাইন দেওয়া আছে, এটা বুঝছো?
আমাদের স্যার আমরা তো এক্সেস স্যার আমরা যে এক্সেস আই এ ড্র করেছি আর কে কল্পনা করি তার সাপেক্ষেই এক্সেস আই কস্টে লিখলাম, তাহলে আমরা রেজিস্ট্যান্স এখানে তো ইগনোর করাই হচ্ছে না স্যার। না, ইগনোর করা হচ্ছে কেন? দেখো আমরা এসিটা আমরা যে ড্র করেছি, এসিটা ভি এসি তো স্যার রেজিস্ট্যান্স নিয়ে ড্র করেছি স্যার। না শোন, ভালোভাবে বুঝছো, এসি যেটা আমরা ড্র করেছি তা কিন্তু টার্মিনাল ভোল্টেজের সাথে, আর এর ড্রপটা কিন্তু এই ভোল্টেজের টার্মিনাল ভোল্টেজের সাথে যোগ হয়। হ্যাঁ, এখন কথা হচ্ছে তাহলে এই যে এবিটা আমরা কোথা থেকে পাইলাম? জি স্যার, সেটাই তো। এবি কিন্তু আমরা এটা ডটেড লাইন এই জন্য দেওয়া আছে, যদি ধরা হতো এরকম হতো, এই জন্য এই ডটেড লাইনটা আমরা দরকার নেই, এটা আমাদের কাছে আসবেও না, দরকারও নাই। কিন্তু আমাদের মেইনলি দরকার হচ্ছে এই রিলেশনটা, অর্থাৎ এই রিলেশনটা বার করার জন্য আমরা ডটেড লাইন দিয়ে এই থিটাটাকে আমরা এখানে এনেছি। এই থিটার অ্যাঙ্গেলটা আনার জন্য আমরা এই ত্রিভুজটা এবিসি ত্রিভুজটা মানে ইমাজিনারি হিসেবে আনা হয়েছে। মানে এক্সেস আই এটা লম্বা লম্বা সোজা চলে যেত স্যার, আমি তো এক্সেস আই এটা রেজিস্ট্যান্স নিয়ে ড্র করলাম স্যার, তারপরে না হয় আমরা ডটেড লাইন দিলাম, তাহলে তো স্যার আসলে রেজিস্ট্যান্স নেওয়া হয়ে যাচ্ছে। না, সোজা যাবে কেন? সোজা যাওয়ার তো কোনো সুযোগ নাই, এটা যাবে হচ্ছে তোমার কারেন্টের সাথে ইন ফেজে অ্যাঙ্গেলে। এই দেখো স্যার বলো স্যার, এর আগে রেজিস্ট্যান্সটা কি স্যার? এর আগে যে একটা লম্বা লাইন আছে, রেজিস্ট্যান্সটা কিসে কল্পনা করা হয়েছে? না, রেজিস্ট্যান্সটা আমরা এখানে বলছি যে রেজিস্ট্যান্সটা আমরা ইগনোর করছি। জি স্যার, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, আমি একটু যাই প্লিজ। ঠিক আছে। এই ফিগারগুলো খেয়াল করো, এই যে আই এ আর এ যেটা আই আর এ, এই আর এ এই টার্মটা আমরা বলছি এটা নাই। হ্যাঁ জি স্যার, ঠিক আছে। না থাকার কারণে এই যে আই জেড যেটা, এটাকে আমরা ডিরেক্টলি বলছি। আমরা কিন্তু এটা শোনো, নেগলেক্ট করা হয় কখন? নেগলেক্ট করলেও রেজাল্ট্যান্ট যেটা সেটা খুব একটা ডিফার করবে না, সেখানে নেগলেক্ট করার সুযোগ। কিন্তু যেখানে ভ্যালু অনেক বেশি, রেজাল্টটা চেঞ্জ হয়ে যাবে, সেখানে তো নেগলেক্ট করে কোনো কাজ হবে না, বা ওইটা ধরলেও সেটা ভুল হবে। এখানে আর কে যদি আমরা কনসিডার নাও করি, তাহলে আগের মতোই হবে, সেটাই মেইনলি দেখানো হয়েছে এখানে। এজন্য ডটেড লাইন দেওয়া আছে। ওকে জি স্যার। সাইন ডেল্টা এবং আইএক্স আইএ cos থিটা এই দুটো সমান, এই সমান দুটো দেখানোর জন্য এই যে ইকুয়েশনটা ওইখান থেকে আসছে। আইএ cos থিটা ইকুয়াল টু ইএ সাইন ডেল্টা বাই এক্সএস, এই ইকুয়েশনটা। এখন এই ইকুয়েশনটা যদি আমরা এইখানে বসাতে পারি, পি আউট √3 ভিটি আইএল cos থিটা, এইখানে যে আমরা ইকুয়েশন আইএ cos থিটা যেটা আছে ওইখানে আমরা যদি বসিয়ে দেই, তাহলে ইকুয়েশন এরকম একটা ইকুয়েশন আছে। ফেজ কোয়ান্টিটিতে যদি আমরা বসাই, এটা ফেজ কোয়ান্টিটিতে যদি আমরা এটা বসাই, তাহলে পাওয়ারের লাস্ট ইকুয়েশন যেটা সেটা 3VE sin ডেল্টা বাই এক্সএস। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে টার্মিনাল যে ভোল্টেজটা সেটা মেইনলি আউটপুট পাওয়ারটা মেইনলি ডিপেন্ড করতেছে, দেখো ডেল্টা যে অ্যাঙ্গেলটা আছে সেই অ্যাঙ্গেলের উপরে। তাহলে এই ডেল্টা অ্যাঙ্গেলটা কোথায় ছিল? প্রিভিয়াস ফিগারে আছে, সেটা হচ্ছে V5 অর্থাৎ টার্মিনাল ভোল্টেজ এবং ইএ ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজ, এই দুটো যে অ্যাঙ্গেল এটাই ছিল ডেল্টা। এখন যেহেতু সাইন ডেল্টা আছে, তাহলে এখন আমরা যদি বলি যে ম্যাক্সিমাম পাওয়ার কত হতে পারে, যেহেতু সাইন ডেল্টা আছে, তো সাইন ডেল্টার ক্ষেত্রে সাইনের ভ্যালু সর্বোচ্চ তো 1 হতে পারে, অর্থাৎ ডেল্টার ভ্যালু 90 ডিগ্রি হয়। 90 ডিগ্রি যদি হয় তাহলে সাইনের ভ্যালু সর্বোচ্চ সেটা হচ্ছে 1 হবে। তাহলে সর্বোচ্চ যে পাওয়ারটা আমরা একটা অল্টারনেটর থেকে পাইতে পারি সেটা হচ্ছে 3VE বাই এক্সএস, অর্থাৎ এটা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ারের ইকুয়েশন। ম্যাক্সিমামের কন্ডিশনটা বোঝা গেছে না? সেটা হচ্ছে যেহেতু একটাই ভেরিয়েবল টার্মিনাল আছে, ভেরিয়েবল টার্ম আছে, সেটা হচ্ছে সাইন ডেল্টা। সেই সাইন ডেল্টাকে আমরা সর্বোচ্চ ধরে ম্যাক্সিমাম পাওয়ারটা বের করা হয়েছে। তো পাওয়ারের ইকুয়েশন যদি আমরা পাই, তাহলে টর্কের ইকুয়েশনটাও আমরা খুব সিম্পলি লিখতে পারি। এখানে খুব একটা গুরুত্বপূর্ণ কথা আছে, সেটা হচ্ছে দেখো আমরা এখানে বলেছি যদি সাইন, সামনে যাই, এখানে বলছি সাইন যদি 90 ডিগ্রি হয়, ডেল্টার ভ্যালু যদি 90 ডিগ্রি হয়,
তাহলে পাওয়ার সর্বোচ্চ হবে, কিন্তু ডেল্টার ভ্যালু 90 ডিগ্রি তো দূরের কথা, প্র্যাকটিক্যাল কেসে সেটা অনেক কম হয় এবং সেটা দেখো 15 to 20 ডিগ্রি অনলি। তাহলে ম্যাক্সিমাম পাওয়ার থেকে প্র্যাকটিক্যালি পাওয়ার অনেক কম পাওয়া যায়। তাহলে আর এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই যে অ্যাঙ্গেলের উপরে মেইনলি ডিপেন্ড করতেছে একটা অল্টারনেটরের আউটপুট পাওয়ার, সেই অ্যাঙ্গেলটাকে আমরা বলছি টর্ক অ্যাঙ্গেল। আর এই যে ম্যাক্সিমাম যে অ্যাবিলিটিটা, এটাকে বলছি স্ট্যাটিক স্টেবিলিটি লিমিট। স্ট্যাটিক স্টেবিলিটি লিমিট এই টার্মটা আরো খুব, অর্থাৎ এইটাকে আরো খুবই ডিটেলস পড়ানো হয় 4 এর পাওয়ার সিস্টেম অ্যানালাইসিস কোর্সে, ওটা আমি পড়াই। ওইখানে গিয়ে আরো বেশি বলা হয় স্ট্যাটিক স্টেবিলিটি লিমিটটা কি, অথবা এই যে ডেল্টা অ্যাঙ্গেলটা আমরা বলছি, এই টর্ক অ্যাঙ্গেল বলছি, অথবা এখানে ওখানে আরো সুইং অ্যাঙ্গেল বলা হয় বা সুইং কার্ভ দিয়ে বোঝানো হয়। তাহলে আমরা থিওরিটিক্যালি বলছি ম্যাক্সিমাম পাওয়ার হতে পারে 3 V EA বাই XS, কিন্তু আমরা প্র্যাকটিক্যালি দেখছি এই ডেল্টার ভ্যালু কখনো 90 ডিগ্রি হয় না, সেটা 15 to 20 ডিগ্রি হয়। এই ডেল্টা অ্যাঙ্গেলটাকে আমরা বলছি টর্ক অ্যাঙ্গেল। অনেক জায়গায় তুমি দেখবা টর্ক অ্যাঙ্গেল বা এই কথাটা ব্যবহার করা হয়, অথবা ম্যাথমেটিক্যাল অনেক প্রবলেমের ভিতরে এইগুলো ইউজ করা হয়। তাহলে এইগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। আর তাহলে আমরা যদি পাওয়ারের ইকুয়েশন পেয়ে গেলে ওইখান থেকে আমরা আমাদের মতো করে টর্কের ইকুয়েশনটাও আমরা বের করতে পারি। তাহলে এটা পাওয়ার এবং টর্কের রিলেশন যদি কোথাও দরকার হয় এটা আমরা করতে পারবো। আর এখানে মেইনলি আমরা দেখলাম ম্যাক্সিমাম টর্ক। এটা ছিল মনে হয় স্লাইড শেষ। তাহলে আজকে আমরা মেইনলি যেটা বলেছি, একটা হচ্ছে অল্টারনেটরের সাইজের উপর কি কি ডিপেন্ড করতেছে, তারপরে আমরা ভেক্টর ডায়াগ্রাম দেখলাম, ইকুইভ্যালেন্ট সার্কিট দেখলাম, লাস্ট হচ্ছে পাওয়ার স্টেজ দিয়ে টর্ক এবং পাওয়ারের রিলেশনটা আমরা দেখলাম। এইটাই হচ্ছে আমাদের আজকের কোর্স লেকচারে ছিল এতটুকু। কোনো কোশ্চেন থাকলে আমরা সেগুলো নিয়ে আজকে ক্লাস শেষ করি প্লিজ। স্যার, হ্যাঁ স্যার নেক্সট ক্লাসে যদি একটা অল্টারনেটরের একটা নেম প্লেট দেখান এবং তাতে কি কি তথ্য থাকে সেইগুলো নিয়ে একটু আলোচনা করলে ভালো হয়। ভেরি গুড কোশ্চেন, দেওয়া যায়, দেখা যাক, চেষ্টা করবো ইনশাআল্লাহ। স্যার একটা প্রশ্ন ছিল, তবে সেটা লেকচারের বাইরে আর কি। আচ্ছা, লেকচারের বাইরেটা আমরা একটু পরে যাই। আচ্ছা ঠিক আছে। আমাদের না, আমি একটু ব্যস্ত আছি, সেটা হচ্ছে আমাদের রেজাল্টের অনেক কাজ করতেছি আজকে, কিন্তু অফিসে বসে নিচ্ছি ক্লাস, তোমাদের তো দেখানো হয় নাই। আমি কি বলে ক্লাসের আগেও আমি অফিসে কাজ করতেছিলাম, ওই খাতার বিভিন্ন কাজ আছে, আর এখন আবার সেই কাজে যেতে হবে। অর্থাৎ আমার মনে হয় আমাদের লেকচারের কোশ্চেন গুলো আগে শুনি। বলো স্যার একটা কোশ্চেন, লেকচারের রিলেটেড কারো কোশ্চেন থাকলে সেগুলো আমরা আগে নেই। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ প্লিজ। স্যার আর্মেচার রিঅ্যাকশনটা স্যার অনেক সময় সবসময় আলোচনা করা হয়, কিন্তু এখানে ক্রস ম্যাগনেটাইজিং এবং ডিম্যাগনেটাইজিং এই জিনিসটা বোঝানো হয় না। হ্যাঁ হ্যাঁ এটা একটু বুঝাইতেন সামনে ক্লাসে ভালো। আর্মেচার রিঅ্যাকশনের ক্ষেত্রে ক্রস ম্যাগনেটাইজিং এবং ডিম্যাগনেটাইজিং এই জিনিসটা সবসময় বলা হয়। এই জিনিসটা মনে হয় না, এটা আমি ক্লাসে বোঝানো হবে না, যদি কখনো দেখা হয়। যে খুব একটা ইন্টারেস্টিং টপিক, আমার তো মনে হয় এটা মেশিন অনেক ডিটেইলস পড়ানো হয়েছে না স্যার? এই জিনিসটা স্যার বোঝানো হয় না স্যার, মানে ক্রস ম্যাগনেটাইজিং এবং ডিম্যাগনেটাইজিং কারণে ফ্লাক্স কিভাবে হ্রাস পাচ্ছে এটা স্যার বোঝানো হয় না। স্যার বলা হয় শুধু যে ক্রস ম্যাগনেটাইজিং ডিম্যাগনেটাইজিং মানে কমে যাচ্ছে, কিন্তু কিভাবে হচ্ছে জিনিসটা বোঝানো হয় না। আর ডিম্যাগনেটাইজিং কিভাবে হচ্ছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, না এটা আমাদের স্যার আর্মেচার রিঅ্যাকশনটা স্যার সবসময় বলা হয়, কিন্তু এটা জিনিসটা পুরোপুরি অনুধাবন করা যায় না। মেজারমেন্ট না, এটা কিন্তু ফিজিক্যালি কিন্তু বোঝা যাচ্ছে। দেখো এখানে আমরা কিন্তু বলেছি যে ফিকটিটিয়াস একটা রিঅ্যাকট্যান্স হিসেবে আমরা এটাকে কনসিডার করছি। যেমন আমরা চাইলে একটা কয়েলের রিঅ্যাকট্যান্স আমরা মেজার করতে পারি, যে এক্সএস এর ভ্যালুটা কত, কিন্তু আমরা কিন্তু এক্স এটা ভ্যালু মেজার করতে পারতেছি না। এরকম কোনো মিটার নাই যেটা আমরা মিটার দিয়ে এটা এক্স, কিন্তু এটা বাস্তবে হচ্ছে, এজন্য এটাকে ফিকটিটিয়াস বলা হচ্ছে। তবে এটার অনেক অ্যানিমেশন আছে। আমরা যখন পড়ছিলাম আমাদের মেশিন অনে, আমাদের স্যার পড়াইছিল, আমাদের সাজ্জাদ স্যার নামে এক স্যার, স্যার কানাডাতে মনে হয় আর আসবে না, তো উনি খুব সুন্দর করে এটা পড়াইছিল। যাও, আমার মনে হয় আমরা কোশ্চেনটা খুবই ভালো, ইম্পর্টেন্ট, কিন্তু আমাদের কোর্সের সাথে এটা মানে আমরা লেকচার হিসেবে দিতে পারবো না, দেখা হলে কখনো কথা হবে। ঠিক আছে স্যার।
আচ্ছা আমার মনে হয় শেষ করি, যেহেতু আর সবাই একটু শুনে নাও। সেটা হচ্ছে নেক্সট উইকে বুধবারেই যে ক্লাসটা হবে একেবারেই শিওর দিতে পারছি না, তবে ক্লাস একটা হবে, ওটা আমি অবশ্যই 2 দিন আগে সিআরকে জানিয়ে দেবো, তোমাদের পেজেও পেয়ে যাবা। একটু খেয়াল রেখো, ওই ডেটে ইনশাল্লাহ ক্লাসটা হবে। আচ্ছা আমি মানে বুধবার হয়তো একটু সমস্যা থাকতেও পারে, সেক্ষেত্রে আগে হতে পারে, ওটা আমি কিন্তু জানিয়ে দিব, তোমরা অবশ্যই থাকবে। তাহলে শেষ করি আজকে। স্যার প্রেজেন্ট দিতে তো পারছি না। প্রেজেন্ট ভাই একটু দিয়ে দাও, দিতে পারছি না বললে তো হবে না, এখন তো মনে হয় ফ্রি থাকার কথা। স্যার আজকে প্রেজেন্ট মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। আজকে তো অনায়াসে ঢোকা যাচ্ছে সার্ভারে। আজকে ভালো প্রেজেন্ট দেওয়া গেছে। তার 9 তারিখ অ্যাবসেন্ট দেখাচ্ছে স্যার। হ্যাঁ 9 তারিখ অ্যাবসেন্ট দেখাচ্ছে সবাইকে। এই 9 তারিখ একটা সিআর নিজে দিয়ে দিয়েছিল না, ওই যে শামদিয়া স্যারটা। এই যে আমি তো দেখছি কুলসুম আফরিনা দিনা, মাহমুদা খাতুন, বিকাশ চন্দ্র, এরা তো দিয়েছে। আব্দুর রশিদ, রিয়াদ হোসেন, আলামিন হোসেন, আলামিন। 9 তারিখ স্যার। সুজন বিশ্বাস, অনেকেই দিয়েছে দেখতেছি। লেখক দিয়েছে। আজকে দেওয়া যাচ্ছে স্যার, আজকে দেওয়া যাচ্ছে ওই 9 তারিখ। হ্যাঁ দাও প্লিজ, দিয়ে দাও, 3টা পর্যন্ত সময় আছে। আজকে তাহলে শেষ করি। স্লাইডটা দিয়ে দিন স্যার। হ্যাঁ আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।